আজকে ন্যারেশনের আরেকটা শিট নিয়ে আলোচনা করব। তো এখানে ন্যারেশন। তো আমরা প্রথমে চলে যাই। ন্যারেশনটা কি? ন্যারেশন হলো বক্তা যেটা বলে সেটা হচ্ছে উক্তি, আর উক্তির ইংরেজি হচ্ছে ন্যারেশন। আর উক্তি দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ এই যে বক্তা বক্তব্য যদি হুবহু প্রকাশ করা হয় তাহলে এটা ডাইরেক্ট স্পিচ। আর যদি হুবহু প্রকাশ না করা হয় তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ওকে, তারপরে দ্বিতীয়টায় কি মনে রাখতে হবে? যতটুকু অংশ বক্তা নিজে বলে সেটা হচ্ছে বক্তা নিজেই বলে। তার ভার্ব হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এটাকে বলছে রিপোর্টিং ভার্ব। তো হচ্ছে এখানে দেখেন বক্তা অপর বক্তাকে হুবহু তুলে ধরার জন্য যে ভার্ব ইউজ করা হবে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর বক্তা যেটা বলছে সেটা হচ্ছে যে অংশটি হুবহু তুলে ধরে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। অর্থাৎ এই যে আই অ্যাম বয় বয় এটা হুবহু তুলে ধরছে, তাহলে এটা রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্বের কোন কোন বিষয় আমাদের চেঞ্জ করতে হয়? প্রথম পার্সন চেঞ্জ, তারপরে হচ্ছে টেন চেঞ্জ, তারপরে হচ্ছে অড, ডিপেন্ড অড, তারপরে হলো চেঞ্জিং অ্যাকর্ডিং টু চেঞ্জ, আর তারপরে হচ্ছে চেঞ্জ কনভার্ট, তারপরে চেঞ্জ টু প্যাসেজ চেঞ্জ। তারপরে এখানে দেখেন যে এবার একটা জিনিস মাথায় রাখবেন যে এই আই মানে এই যে আই এখানে যদি ফার্স্ট পারসন হয় তাহলে এই রিপোর্টিং ভার্ব অংশের ফার্স্ট এই সাবজেক্টকে কেন্দ্র করে এখানে হবে। আর এখানে যদি সেকেন্ড পারসন হয় তাহলে এই ভার্বের অর্থাৎ রিপোর্টিং ভার্ব অংশের অবজেক্ট অনুযায়ী এখানে বসবে। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট অনুযায়ী এখানে আই হয়েছে। তো থার্ড পারসন হলে কোনো চেঞ্জ হয় না। দেখেন এখানে থার্ড পারসন হি ছিল, তো হি আছে, কোনো চেঞ্জ হয় না। সি আছে, কোনো চেঞ্জ হয় নাই। তারপরে আসে দ্বিতীয়টা, অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গেলে হচ্ছে ড্যাট হয়। ইন্টারোগেটিভে ইফ বা ওয়েদার বা ডাবলাইজ করছেন, তারপরে ইম্পারেটিভে ইফ, তারপরে হলো অপটেটিভ ড্যাট, এক্সক্লেমেটরিতেও ড্যাট। তারপরে হচ্ছে রিপোর্টিং ভার্ব বসানোর সময় রিপোর্টিং ভার্ব অংশে সে বা টোল্ড এগুলো হইতে পারে। তারপরে হচ্ছে ইন্টারোগেটিভে আস্ক, ইম্পারেটিভে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, তারপরে অপটেটিভে এগুলো হয়। তারপরে হচ্ছে চেঞ্জ অফ টেন্স, অর্থাৎ প্রেজেন্ট এবং ফিউচার টেন্স। এখানে যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স থাকে তাহলে এটা চেঞ্জ হয় না। তারপরে আর এই অংশে যদি পাস্ট টেন্স হয় তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এগুলো অপোজিট হিসেবে পরিবর্তন হবে। তারপরে এখানে দেখেন টেন্স চেঞ্জ, দুইটা তো একই রকম পেলাম। এখানে কি আছে? এখানে আছে এখানে আমি যে বিষয়টা বললাম যে যদি অবজেক্ট থাকে তাহলে হচ্ছে এখানে রিপোর্টিং ভার্বে হচ্ছে পাস্ট ইনডিফিনিট আছে, তাই
এটা হচ্ছে চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে, অর্থাৎ এই যে সেট পাস্ট ইনডিফিনিট এই জন্য, আর এখানে সেটের পরে মি আছে অবজেক্ট এই জন্য সেটের পরিবর্তে টোল্ড, আর এখানে পাস্ট টেন্স আছে এই জন্য এখানে পরবর্তী টেন্সে চলে যাচ্ছে, অর্থাৎ ওইখানে পাস্ট টেন্স আছে, অর্থাৎ এই অংশ মনে রাখবেন, লিখে নেবেন। এই অংশে যদি পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে এই অংশে যে টেন্স থাকবে তার অপোজিট, অর্থাৎ এখানে দেখেন পাস্ট হচ্ছে পাস্ট ইনডিফিনিট আছে, এখানে দেখেন এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে এখানে পরিবর্তন হবে না। আর এইখানে দেখেন যে এখানে আমরা এই বাক্যটা দেখি, তো এখানে দেখেন হি সেড আছে, সেড পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানে গো থাকলে ওয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন এখানে সেটাই বলা হয়েছে, ওয়েন্ট হয়ে গেছে। এখানে আর কিছু নাই, ওইগুলো একই রকম লেখা আছে, আপনারা এগুলো দেখে নেবেন। তারপরে দ্বিতীয়টা দেখেন, এবারে এখানে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এটা যখন পাস্ট টেন্স থাকবে তখন ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, উইল থাকলে উড এগুলো হবে, আর এখানে প্রেজেন্ট টেন্সে থাকলে কোনো চেঞ্জ হবে না। ওকে, প্রেজেন্ট বা ফিউচার টেন্সে এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। অ্যাসার্টিভ সেন্টেন্স, এ চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, এগুলো যদি বোঝায় কোনো চেঞ্জ হয় না। তো এখানে দেখেন সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, চিরন্তন সত্য, তাহলে এখানে কোনো চেঞ্জ হয় না, হুবহু বসে গেছে। এখানে একটা বিষয় দেখেন যে এইগুলো প্র্যাকটিস করবেন, কারণ এইগুলো দেখেন হনেস্টি, এটা হচ্ছে চিরন্তন সত্য বা হচ্ছে বৈজ্ঞানিক সত্য না, চিরন্তন সত্যই বলা যায়। এটা হচ্ছে এটা এটা চিরন্তন সত্য, চিরন্তন সত্য না, এটা হচ্ছে উদ্ধৃতি বা উক্তি বা এরকম, ঠিক আছে। তো এটা চেঞ্জ হবে না। তো তো এখানে দেখেন কোনো চেঞ্জ হয় নাই, এখানেও চেঞ্জ হয় নাই, এখানেও চেঞ্জ হয় নাই, এটাও চেঞ্জ হয় না, অর্থাৎ এগুলো সবই চিরন্তন সত্য হিসেবে গণ্য করা হয়েছে, এজন্য দেখেন কোনো চেঞ্জ হয় নাই। দেখেন এটা এটা হুবহু বসে গেছে, তারপরে এটাও হুবহু, এটা হচ্ছে উক্তি, অর্থাৎ কোনো উক্তি যদি এরকম হয় কবিতার উক্তি, তাহলে এটা চেঞ্জ হবে না, এটা লিখে নেবেন যে কবিতার উক্তি হলেও ওটা টেন্সে চেঞ্জ হয় না, হুবহু বসে যায়। তারপরে দ্বিতীয়টা দেখেন, এটাও দেখেন কোনো চেঞ্জ হয় নাই, মানে নলেজ ইজ পাওয়ার, নলেজ একটা শক্তি, তো এটা চিরন্তন সত্য, এটা চেঞ্জ হয় নাই, এটা দেখেন এগুলো চেঞ্জ হবে না। এখানে দেখেন কি লেখা আছে, মাস্ট, যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে মাস্ট অপরিবর্তিত থাকে, আর যদি না বোঝায় তাহলে হ্যাড টু হয়। তো এখানে দেখেন মাস্ট হচ্ছে এখানে কী বোঝাচ্ছে, মাস্ট এটা হচ্ছে সত্য বোঝাচ্ছে যে অবশ্যই পিতামাতার কী করতে হবে, কথা মেনে চলতে হবে। তো এটা একটা চিরন্তন সত্য বলতে একটা আদেশ বা একটা গিয়ে বোঝাচ্ছে বা এরকম বোঝাচ্ছে, তাহলে এটা ওইভাবে চেঞ্জ হবে না। তারপরে এখানে দেখেন মাস্ট গো, তার মানে কি অবশ্যই কলেজে যেতে হবে, ঠিক আছে। তো এটা চেঞ্জ হবে না। তো
কোচ। তো আজকে জাস্ট শিট অনুযায়ী কথা, শিটের গুলো আলোচনা করব, আর কিচ্ছু না। তো এখানে দেখেন নাও, হিয়ার, দিস, এগুলো যদি উপস্থিত থাকে, কারোর সামনাসামনি উপস্থিত থাকে, অর্থাৎ প্রতিবেদকের সামনে উপস্থিত থাকে, এদেরকে অপরিবর্তিত করা হয়। ঠিক আছে, তো আপনারা এটা লিখে নেবেন যে নাও নাও, হিয়ার, এগুলো যদি প্রতিবাদকের সামনে উপস্থিত থাকে তাহলে চেঞ্জ হয় না। অর্থাৎ এই পেন পেন যদি সামনে থাকে, দিস মাই পেন, দিস মাই, এই নাও, আই, এগুলো এগুলো আর কি চেঞ্জ হবে না। ঠিক আছে, যেরকম নাও থাকলে দেন বলি, কিন্তু একটা বিষয় দেখেন, এখানে কিন্তু এগুলো সাবজেক্ট হিসেবে বসেছে। তো সাবজেক্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, মানে অর্থাৎ থার্ড পারসন। তো থার্ড পারসন আমরা জানি পরিবর্তন হয় না, তো আমরা কিন্তু এই হিসেবে তারপরে তো এটা মাথায় রাখবেন যে উপস্থিতরত অর্থাৎ প্রতিবেদক, অর্থাৎ আপনি যদি বলেন যে এই হচ্ছে কলম, এই হচ্ছে টেবিল, তো এই যে দিস, তারপরে হেয়ার, এইগুলো হচ্ছে এই তিনটা প্রতিবেদকের সামনে যদি কোনো কিছু থাকে তাহলে কোনো এদের পরিবর্তন হয় না। ঠিক আছে, নাও, হেয়ার, দিস, নাও, হেয়ার, দিস। ওকে, এখানে দেখেন যে হেয়ার আছে, তো এখানে দেখেন যে হেয়ার আছে, তো এখানে যেহেতু প্রতিবাদক, অর্থাৎ এখানে কি বলছে যে এখানে বলছে যে এই তিনটি প্রতিবাদকের সামনে উপস্থিত হলে, অর্থাৎ এই যে বইটা, এই যে বই, এটা কিন্তু এই হেয়ারের সামনে, অর্থাৎ এখানে এখানে বলছে হেয়ার ইজ মাই বই, মানে আমার বই এখানে, বা এরকম ধরনের বলছে। তো এখানে কিন্তু এ করেই বলছে যে প্রতিবাদকের সামনে, মানে একদম সামনাসামনি। তাহলে এই জন্য এখানে আপনার কোনো চেঞ্জ হবে না। তারপরে তবে এখানে কিছু কিছু বিষয় বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে। এই বইতে একরকম দেওয়া আছে, যে এই বইতে দেওয়া আছে যে প্রতিবাদকের এই বিষয়টা, এটা হচ্ছে নতুন একটা রুলস, যেটা অন্য কোনো বইতেই নাই। তো আমি নিজেও এরকম রুলস কখনো দেখি নাই, তো এটা আমার কাছে নতুন লাগছে। যে আমরা যতটুকু জানি যে নাও থাকলে আচ্ছা দেন হয়, তো এই বিষয়টা আমার কাছেও নতুন। তো ইনশাল্লাহ এটার ব্যাখ্যা হিসেবে আমার কাছে মনে হয় যে না থাকলে দেন, অর্থাৎ আগে যেভাবে দেওয়া আছে ওইভাবে দেওয়া উচিত। আর এই যে এখানে যে বিষয়টা করা উচিত, যেহেতু সাবজেক্ট চেঞ্জ হয় না, তো আমরা সেই হিসেবে হেয়ার দিতে পারি। এখানে মানব জাতি বোঝাতে এখানে উই অপরিবর্তিত থাকে, তাহলে এখানে এখানে দেখেন যে মানুষ, যদি আমি যদি বলি যে মানুষ মরণশীল বা আমরা মরণশীল, তো এখানে কি আমরা এটা বলতে পারি যে তারা মরণশীল? না, তারা যদি হয় তাহলে কিন্তু যে কোনো একটা সাইড কিন্তু বাদ পড়ে যাচ্ছে। সো এখানে কিন্তু আমরা যেহেতু সবাই মরণশীল,
তাহলে এখানে আমরাই থাকতে হবে। ওকে, আমরা বলতে কিন্তু সবাইকেই বোঝাচ্ছি। আর তারা বোঝালে কিন্তু যে কোনো এক পক্ষ বাদ থেকে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বলেন যে তারা মরণশীল, তার মানে আপনি কি মরণশীল না? আপনিও মরণশীল। সো এখানে আপনাকে বাদ দিয়ে তো আর মরণশীল হবে না। সো এখানে উই থাকবে। তারপরে চিরকালীন বাধ্যতা বোঝাতে হচ্ছে হ্যাড টু, এগুলো ইউজ হয়। এখানে কি বলছে, চিরকালীন বাধ্যতা না বোঝালেও মাস্টের পরিবর্তে হ্যাড টু ইউজ হবে। আচ্ছা, তো এইগুলো আপনারা এক্সারসাইজ করবেন। ওকে, এইখানে এই বইতে যেগুলো দেওয়া হচ্ছে অনেক রুলস নতুন লাগছে। এরকম রুলস আমি অন্য কোনো জায়গায় পাই নাই। সো এটা নতুন। তো কিছু এগুলো সব কিছু মেনটেন করে আমাদেরকে চলতে হবে। ওকে, ইনশাল্লাহ আরও কোনো যদি নতুন শিট থাকে তাহলে ওটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।